প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। আজকে একটি বাংলাদেশের জন্য একটি বিশেষ দিন, আনন্দের দিন। আজকে আসলে আজকে না, গতকাল রাতেই খবরটি এসেছে এবং আমাদের অর্জনটি আসলে প্রত্যাশিতই ছিল। আমরা জানতাম যে আমরা এই পথে এগোচ্ছি, কারণ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি যে এর আগে 2018 সালের যে সুপারিশ তাতেও বাংলাদেশ পাশ করেছিল এবং গতকাল রাতের যে সুপারিশ তাতেও বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। সেটা কার্যকর হবে 2026 সাল থেকে। 2024 সালেও হতে পারত, করোনার কারণে বাংলাদেশ 2 বছর বাড়তি সময় চেয়ে নিয়েছে যে আমরা 2 বছর পরেই উঠবো। তার মানে এখন থেকে ঠিক 5 বছর পরে আমরা আর স্বল্পোন্নত দেশ থাকবো না, আমরা উন্নয়নশীল দেশ হয়ে যাব। উন্নয়নশীল দেশ হয়ে গেলে লাভ ক্ষতি কি, লাভ ক্ষতি নিয়ে নানা রকমের পক্ষে বিপক্ষে নানা রকমের আলোচনা হচ্ছে। কিছু তাৎক্ষণিক কিছু ক্ষতির কথা অনেকে বলতে পারেন, আমাদের রপ্তানিতে বড় ধাক্কা লাগতে পারে, ওষুধ শিল্প একটা বড় ধাক্কা লাগার ঝুঁকি থাকবে। তবে তার চেয়ে বড় কথা হলো যে আমরা উন্নয়নশীল দেশ, আমাদের মর্যাদার দিক থেকে মর্যাদার বিবেচনায় আমরা অনেক দূর, একটা বড় জাম্প হবে। বাংলাদেশের বয়স 50 বছরে এসে আমাদের এই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আমরা উন্নয়নশীল দেশে উঠব, এটা অবশ্যই বাংলাদেশের বড় অর্জন। এখন আমাদেরকে সামনে এগোতে হলে নিজের যোগ্যতায়, নিজের সক্ষমতায় নিজে অর্জন করে আমাদের এগোতে হবে, সেটাই আমাদের এখন চাওয়া। এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো এবং আজকে বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করে এই সুখবরটি জাতিকে জানিয়েছেন এবং সাংবাদিকদের সাথে নানা রকমের প্রশ্নোত্তর পর্ব যুক্ত ছিলেন। আমরা আজকে বিষয় নিয়ে কথা বলবো, মূলত অর্থনৈতিক বিষয়, এবং এটা বড় সম্ভাবনা, সাথে অনেকগুলো চ্যালেঞ্জও আছে। সেই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা যায়, গিয়ে সত্যি সত্যি উন্নয়নশীল দেশ হওয়ার সুফল কিভাবে পাওয়া সম্ভব, সেটা নিয়ে আমরা আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে শুনবো। আমরা অনুষ্ঠানটি শুরু করছি আমাদের অতিথিদের পরিচয় করে দিয়ে। আমাদের স্টুডিওতে আছেন দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নাইমুল ইসলাম খান, বাকিরা সংযুক্ত হবেন। বাকিদের মধ্যে আছেন বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন, আছেন বিআইডিএস এর গবেষণা পরিচালক ডক্টর মঞ্জুর হোসেন, আছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং বিজিএমএ এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। আশা করছি সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমকেও আমরা পাবো। আমি অনুষ্ঠানটি শুরু করতে চাই ডক্টর জাহিদ হোসেনকে দিয়ে। জাহিদ ভাই, খুব সব কথা খুব সহজ করে বুঝিয়ে দেন। আমরা একটু আপনার কাছে বুঝতে চাই যে এই যে স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে ওঠার যোগ্যতা অর্জন করেছি, বিষয়টা আসলে কি, একদম সাধারণ মানুষ বিষয়টার ভালো মন্দ কী বুঝবে? আপনি যদি একটু ছোট্ট করে একটা শুরুটা করেন, তাহলে আমরা আলোচনাটাকে এগিয়ে নিতে পারি। ডক্টর জাহিদ হোসেন। ধন্যবাদ প্রভাস। বিষয়টাকে সহজভাবে বুঝতে হলে দুটা দিক আমাদেরকে বুঝতে হবে। একটা হলো এই গ্রাজুয়েশন করে আমাদের তাৎক্ষণিক লাভটা কি হবে, আর দ্বিতীয় যেটা আপনি বলেছেন, এর সাথে তাৎক্ষণিকভাবে কোনো ঝুঁকির সৃষ্টি হচ্ছে কিনা এবং সেগুলো কি। এখন তাৎক্ষণিক লাভের ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে বড় লাভ যেটা, আন্তর্জাতিক বাজারে আমাদের বিভিন্ন দেশকে বিভিন্ন ভাবে মূল্যায়ন করা হয়, কিন্তু এই যে এলডিসির যে মূল্যায়ন, এটা সাধারণত যেভাবে করা হয় যে শুধুমাত্র মাথাপিছু আয়ের ভিত্তিতে, যেটা ওয়ার্ল্ড ব্যাংক লো মিডল ইনকাম হাই ইনকাম কান্ট্রিতে করে, কিন্তু এইটা ঠিক উন্নয়নকে শুধুমাত্র মাথাপিছু আয়ের ভিত্তিতে না, তার বাইরেও আরো দুটো বড় সূচক, একটা মানব সম্পদ এবং মানব সম্পদের ক্ষেত্রে দুটো বড় ক্ষেত্র যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা, আর দ্বিতীয় হচ্ছে যে কান্ট্রির ভালনারেবিলিটি, এবং ভালনারেবিলিটি প্রায় 7-8টা ক্ষেত্র বিবেচনা করে তিনটা সূচকে, যদিও গ্রাজুয়েশনের ক্রাইটেরিয়াতে অনেক ধরনের ফর্মুলা আছে, কিন্তু বাংলাদেশ যেটা ইউনিক সেটা হলো যে প্রত্যেকটা সূচকেই বাংলাদেশ গ্রাজুয়েশনের যোগ্যতার রেকমেন্ডেশন, আমাদের কোনো গ্রেস মার্ক লাগে নাই, কোনো গ্রেস মার্ক লাগে নাই। জি, মানে জিপিএ 5, আমরা আগে যেটা আমাদের সময় বলতাম যে সব 10টা সাবজেক্টে লেটার পেয়েছে, স্টার মার্কস বা এরকম কিছু। ওই ধরনের একটা রেকমেন্ডেশন। জি, সেইটা ধরেন, এখন সেটার কনক্রিট গেইনটা কি যদি আমরা ভাবতে চাই, তাহলে একটা হলো যে বাংলাদেশের ব্র্যান্ডিং এ এটার একটা সরাসরি ভূমিকা থাকবে,
ধরেন আমি একটা সাধারণ উদাহরণ দিই, এই যে ধরেন ইনভেস্টমেন্ট রেটিং এজেন্সি গুলো যখন একটা দেশকে রেটিং করে, আমাদেরকে স্ট্যান্ডার্ড এন্ড পুয়ার করে, ফিচ করে এবং মুডিস করে, এরা যখন রেটিং করে যে আসলে ক্রেডিট রেটিং দেখে, কিন্তু ক্রেডিট রেটিং এর ন্যারো যে একটা সাইড আছে যে ওকে এই দেশে বিনিয়োগ করলে সেটা সুদে আসলে ফেরত পাওয়ার সম্ভাবনা কিরকম বা ঝুঁকিগুলো কি, কিন্তু সেখানে সরাসরি এলডিসি হলে এক ধরনের মূল্যায়ন বা এলডিসি না হলে অন্য ধরনের মূল্যায়ন, তা কিন্তু না, সেরকম কোনো ব্যাপার না। কিন্তু আপনার ওই রেজাল্ট গুলি যখন তারা প্রেজেন্ট করে তাদের যেসব রিপোর্টে, সেখানে বাংলাদেশকে নিয়ে যে ন্যারেটিভটা দেয়, যে কাহিনীটা বলে বাংলাদেশকে নিয়ে, সেই কাহিনীতে কিন্তু এইটা একটা উজ্জ্বল দিক, একটা উজ্জ্বল চ্যাপ্টার হিসাবে যোগ হবে। সেটা ধরেন আমাদের মতো লোক বা ডক্টর মনজুর যখন তার রিপোর্ট লিখবেন, তার রিপোর্টের সূচনা চ্যাপ্টার গুলোতে এখানে একটা ন্যারেটিভে একটা ইনভেস্টর কনফিডেন্স বাড়ানোর মতো কিছু কথা যোগ হবে, যেটা তথ্য উপাত্ত ভিত্তিক, মানে ডেটা ভিত্তিক। এটা কোনো কারো ব্যক্তিগত মূল্যায়ন না, এটা একটা আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে এই মূল্যায়নটা হয়েছে। কাজে সেটাই হচ্ছে আমি গেইন হিসাবে যেটা দেখি। আর ঝুঁকি তো আছেই, এবং ওদের রিপোর্টে সেই ঝুঁকিগুলির কথাও বলা হবে। এবং সেটা কিন্তু এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে এই যে ধরেন 6 বছর ধরে ওয়েট করে, প্রথম রেকমেন্ডেশন 2018-তে আসলো, তারপর এখন 21 দ্বিতীয় রেকমেন্ডেশন, তারপরে নর্মাল প্রক্রিয়াতে গেলে আরো 3 বছর ওয়েট করে গ্রাজুয়েশন হতো, আর এখন আরো 2 বছর অ্যাড হলো। তো এই যে অপেক্ষার পিরিয়ড, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে ওই থ্রেশহোল্ড গুলি পার হওয়ার পরেও হয়েছে এই দেশটা কিরকম টেকসই হচ্ছে তার উন্নয়ন প্রক্রিয়ায়, সেটা দেখার জন্য। কাজে সেখানেও একটা কনফিডেন্স তৈরি হয়, যে এটা হঠাৎ করে একটা বছরের ডেটার ফ্লাকচুয়েশনের কারণে হয়নি, এটা 6 বছর ধরে একটা অবজারভেশন পিরিয়ড। এটা যেমন আমরা করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে যে একটা ট্রায়াল পিরিয়ড চাই, এই ট্রায়াল পিরিয়ডের রেজাল্টের ভিত্তিতেই এই মূল্যায়নটা করা হয়েছে। সেই জন্য এই মূল্যায়নটা আন্তর্জাতিক মহলে একটা বিশ্বাসযোগ্যতা পায়, ইনভেস্টরের কাছে একটা কনফিডেন্স তৈরি করতে পারে। সেটার আর্থিক মূল্যায়ন করা খুব কঠিন, কিন্তু এইটার একটা সাবজেক্টিভ, একটা কোয়ালিটেটিভ দিক আছে, যেটাকে আমরা কিছুতেই আন্ডার এস্টিমেট করা উচিত হবে না, কেউ করবেও না আমি আশা করি। প্রভাস। জি, জাহিদ ভাই আপনাকে ধন্যবাদ। ডক্টর মঞ্জুর হোসেন, ডক্টর জাহিদ হোসেন যেটা বলছিলেন যে আমরা 3টি সূচকেই বেশ ভালো মার্কস পেয়েই আমরা সুপারিশটা পেয়েছি, কিন্তু এমনিতে চাইলে 3টার মধ্যে 2টাতে পাশ করলেও আমরা হয়তো সুপারিশটা পেতাম, বা কোনো কোনো দেশ নির্ধারিত মাত্রার মাথাপিছু আয়ের দ্বিগুণ করে সেটাতেও পেয়েছে, যাদের হয়তো অর্থনৈতিক ভঙ্গুরতার সূচক অনেক খারাপ কিন্তু মাথাপিছু আয় ডাবল করার কারণে পেয়েছে। কিন্তু বাংলাদেশ 3টাতে যেহেতু পেয়েছে, এই ভারসাম্যটাকে আমাদের জন্য কোনো এক্সট্রা সুযোগ মানে কিছু প্লাস করবে কিনা? একটা জিনিস হচ্ছে যে সবসময় বাংলাদেশ কিন্তু যে এলডিসি গ্রুপটা ছিল 47-48টা দেশ, সেখানে একটা আউটলায়ার হিসেবেই ছিল। আসলে আপনি যদি দেখেন কোন কোন দেশগুলো এলডিসি গ্রুপের মধ্যে আছে, দেখবেন যে বিভিন্ন আইল্যান্ড কান্ট্রি গুলো আছে, ছোট ছোট দেশগুলো আছে, এবং তাদের দিক থেকে আমরা বাংলাদেশ কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা অনেক দূরে গিয়েছিলাম বিভিন্ন ভাবে। কিন্তু একটা হচ্ছে আমাদের পপুলেশন সাইজ অনেক বড় হওয়ার কারণে এবং ইনকামটা সেভাবে না আগানোর কারণে আমরা একটু পিছিয়ে ছিলাম। কিন্তু অন্যান্য সব ইন্ডিকেটরে দেখা গেছে, সবসময় দেখা যাচ্ছে বাংলাদেশ হচ্ছে ওয়েল অ্যাহেড অফ আদার পিয়ার গ্রুপ আর কি, এলডিসি গ্রুপের মধ্যে। তো সেদিক থেকে আমাদের এই অর্জনটা আসলে আমি যেটা বলবো, জাহিদ ভাইয়ের সাথে একমত হয়েই বলবো যে এই অর্জনটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা একদিনে হয়নি। এবং সেটা আমি একটু আগে আপনি বলছিলেন একটা সহজ ভাষায় বলার জন্য, আমি একটু সহজ ভাষায় বলতে চাই আসলে এলডিসি জিনিসটা কি, হয়তো অনেক সাধারণ জনগণ এটা বুঝতে পারেন। কারণ আমাদের দেশেও কিন্তু আমরা কিন্তু জনগণের ইনকামের ভিত্তিতে কিন্তু কয়েকটা ক্যাটাগরি করি, একটা হচ্ছে হতদরিদ্র, একটা দরিদ্র, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এরকম। তো দরিদ্র লোকরা কি করে, তারা বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগিতা পায়, জাকাতের অর্থ পায়, এমনি অর্থ পায়, সরকারি সহযোগিতা পায়, বিভিন্ন কিছু পেতে থাকে। পেতে পেতে ধরেন সে আস্তে আস্তে তার নিজেরও কিছু আয় ইনকাম বাড়তে থাকে। সে কিছুদিন পরে হয়তো একটা ছোটখাটো জমি কিনে, তখন হলো কি দেখা গেল তাকে আবার ইভ্যালুয়েট করলে তার আশপাশের লোকরা বুঝে যে এই লোককে আর বোধহয় সাহায্য সহযোগিতা দেওয়ার মতো অবস্থায় সে নাই। তাহলে কি হবে, তখন সে করে কি, সে ধার কর্জ একটু একটু করতে থাকে। হয়তো জমি একটু আছে, সেটা দিয়ে ব্যাংকে যায়, ব্যাংক লোন দিতে চায়।
ফলে তাকে ওই লোন নেওয়ার একটা যোগ্যতা অর্জন করে, তখন তাকে কিন্তু একটা ইন্টারেস্ট দিতে হয়। তা এলডিসি গ্রাজুয়েশনটা অনেকটাই ওইরকমই। আমরা আগে বিভিন্ন সাহায্য সহযোগিতা পেতাম বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, ইউএন বডি থেকে, কিন্তু ওভার দ্য টাইম আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের জন পার ক্যাপিটা ইনকামটা বাড়িয়েছি, অত মাথাপিছু আয় বেড়েছে, আমাদের আমাদের অন্যান্য সূচকে আমরা উন্নতি করেছি। ফলে এখন জাতিসংঘের একটা সংস্থা যেটা এই বিষয়গুলো মনিটর করে এবং দেখে, তারা ইভালুয়েট করে দেখলো যে না, বাংলাদেশ তো আগের চাইতে অনেক ভালো অবস্থানে আছে, সুতরাং তাদেরকে আমরা আর দরিদ্র দেশ হিসাবে এখন আর বলতে পারি না। ফলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে আমরা যে ওই যে একজন দরিদ্র লোক যে ধরনের সাহায্য সহযোগিতা গুলো পেতো, এখন আর সেগুলো তো পাবেন। এখন তার কিছু সক্ষমতা বেড়েছে, তাকে হয়তো লোন করলে আর একটু বেশি ইন্টারেস্ট রেটে করতে হবে, তার নিজস্ব আয় মানে অবস্থানের উপর আরো সুদীয় করতে হবে, তার খরচ টরচ যেগুলো আছে দেশের উন্নয়নের জন্য বলেন, যে আমরা যেটা ট্যাক্স রেভিনিউ বলি, সেগুলো বাড়াতে হবে। এই হচ্ছে একটা মোদ্দা কথা, যে আসলে এলডিসি থেকে আমরা বের হওয়ার অবস্থানটা, এটাই হচ্ছে কথা, যে একটা রিকগনিশন যে আপনি আর আগের মতো অবস্থায় গরিব নেই। এটা নাই, আসলে আপনি অনেক ভালো হঠাৎ হয়েছেন। করে জি কেউ আমাদেরকে দিয়েও দেয়নি, আসলে আমরা এটা অর্জন করেছি ওভার দ্য টাইম। আমাদের বিভিন্ন ইকোনমিক পলিসি বলেন, সোশ্যাল পলিসি বলেন, সবগুলোর একটা সামগ্রিক অর্জনই বলতে হবে, যেটা অবশ্যই কমেন্ডেবল। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। আমরা যতটুকু বুঝতে পারছি যে মানে এলডিসি থেকে বেরোনোর পরে প্রাথমিক যে ধাক্কাটা, প্রথম যে ধাক্কাটা, সেটা আসবে আসলে রপ্তানি খাতের উপরে এবং আরও ছোট করে বললে গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে। আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জড়িত, আপনার আপনার কি ধারণা আমরা ধাক্কাটা কত বড় হবে এবং সেটা সামলানোর সক্ষমতা আমাদের কতটা আছে? ধন্যবাদ। আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই এই কারণে যে ওনার যে ডাইনামিজম, এটার কারণে কিন্তু সম্ভব হয়েছে এত ফাস্ট আমরা গ্রাজুয়েশনে যেতে। এবং আপনারা খেয়াল করেন যে উনি এই প্রথম বোধহয় সরকার যারা 5 ইয়ার্স প্ল্যান, 8 ইয়ার্স প্ল্যান, ইভেন কি 2025, 2030, 2041 পর্যন্ত আমাদের কিন্তু মাস্টার প্ল্যান করা আছে। সো এগুলি থেকে কিন্তু বোঝা যায় যে দ্য গভর্নমেন্ট ইজ ভেরি মাচ অ্যাক্টিভ এবং কমিটেড, এবং এই কারণেই সম্ভব হয়েছে যে এত আর্লি পাওয়া। বাট অন দ্য আদার হ্যান্ড উই আর ব্লেসড এই সেন্সেও যে যেখানে 2024 সালে আমাদের পুরোপুরি গ্রাজুয়েশনে চলে যাওয়ার সম্ভাবনা ছিল, বেনিফিট গুলি পাওয়ার সম্ভাবনা ছিল না, সেটা 2026 সাল পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করা। করোনার কারণে আমরা 2 বছর একটু চেয়ে নিয়েছি। জি, আমরা এই 2 বছর সরকার চেয়েছে এবং সেটা কিন্তু ওনারা অ্যাকসেপ্ট করেছে। তার মানে এটা বাংলাদেশের জন্য আমি বলি যে এক হলো যে আমরা তো রেডি ছিলাম যে 2024-এর মধ্যে আমরা গ্রাজুয়েটেড হয়ে যাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড এই যে 2টা বছর পাওয়া গেল, এটা আমি মনে করি যে সাপে বর হলো। এখন আমরা কিন্তু বারবার শুনে আসছি যে এটা কি লাভ। যেমন একটা হলো যে বাংলাদেশের, জাহিদ ভাই যেমন বললো, ব্র্যান্ড ইমেজ কিন্তু বেড়ে গেল বাংলাদেশের। বাংলাদেশকে এখন কেউ আর আন্ডার এস্টিমেটও করবে না, এবং সবাই বাংলাদেশকে এখন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বলে, অর প্রাইভেট ইনভেস্টাররা মানি ল্যান্ড করা বলেন, এগুলি কিন্তু এখন সহজসাধ্য হয়ে গেল। এবং অন দ্য আদার হ্যান্ড কাস্টমারদের কাছে, যারা এই দেশে ব্যবসা করে, তাদের কাছেও কিন্তু বাংলাদেশ যে একটা ক্যাপাসিটি আছে এগুলি হ্যান্ডেল করার, ইকোনমিক ট্রানজাকশন বলেন সবকিছু, যে সেটাও কিন্তু স্টাবলিশ হয়ে যাচ্ছে। এটা একটা বড় জিনিস। অন দ্য আদার হ্যান্ড ইয়েস, যেহেতু আমাদের এক্সপোর্ট, যদি এখন বাংলাদেশের টোটাল এক্সপোর্টের আসলে মেজরিটি 73%ই ইউরোপে আমরা এক্সপোর্ট করি। ইউরোপ বলেন আর যেসব দেশগুলিতে আমরা বেনিফিট পাই, জিএসপির বেনিফিট, কানাডা সব মিলে আমি দেখেছি যে অ্যারাউন্ড 73%। হ্যাঁ, এগুলিতে আমাদের সেই ডিউটি ফ্রি অ্যাক্সেস যেটা ছিল সেটা উইথড্র হয়ে যাবে, এবং এটাতে ডেফিনেটলি একটা প্রেশার আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু পড়বে। বাংলাদেশ নট অনলি দ্য গার্মেন্টস, ইভেন দ্য আদার ইন্ডাস্ট্রি, যেহেতু গার্মেন্টসটাই ইকোনমির একটা বড় চাঙ্ক, তো সেই ক্ষেত্রে সবাই একটু ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট ইট। এখন এই যে জায়গাটা আমি মনে করি যে ইটস এ টাইম যে 2টা পার্ট। একটা হলো যে যখন
আমি আজ এন্টারপ্রেনার হিসেবে চিন্তা করি, তখন আমাকে কিন্তু কম্পিটিটিভ হতেই হবে, আমার ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে, প্রোডাক্টিভিটি আমাকে কিন্তু বাড়াইতেই হবে। এটার মধ্যে কোনো শর্টকাট ওয়ে নাই। অন দ্য আদার হ্যান্ড, গভর্নমেন্টকে যেটা করতে হবে, যে যে বায়োলেটারাল উদ্যোগগুলি যেটা নিচ্ছে সেটাকে আরো স্পিড আপ করতে হবে। কারণ ওটা যদি আমরা স্পিড আপ না করতে পারি তাহলে হয়তো একটা বড় অ্যাটলিস্ট 10 to 15% হয়তো এক্সপোর্ট ড্রপ করবে। সো আমার ধারণা যে আমরা যেহেতু সময়টা পেলাম, এই সময়টা আমাদেরকে এখন অ্যাড্রেস করতে হবে হলো কিভাবে, ইটস নট অনলি দ্য গার্মেন্টস, ইটস নট দ্য আদার থিংস, ইভেন দ্য অল আদার ইন্ডাস্ট্রি। কারণ আপনি শুনেছেন একটু আগে একজন বললো যে আমাদের ট্যাক্স নেট বাড়াতে হবে, আমাদের ট্যাক্স থেকে ইনকামও বাড়াতে হবে। আমরা কিন্তু এখন আর বাইরের থেকে সেইভাবে ওই সাবসিডি এই ধরনের জিনিসগুলি খুব একটা এক্সপেক্ট আর করতে পারি না। আর যদি নাই করি তাহলে আমাকে সমস্ত কিছু, যে বিগেস্ট রিসোর্স আমার, সেটা হলো হিউম্যান রিসোর্স। আর বাংলাদেশের ইকোনমিকে ধরে রাখতে গেলে ইন্ডাস্ট্রির কোনো বিকল্প নাই। সো এই যে হিউম্যান রিসোর্স, সেটাকে কোন ধরনের ইন্ডাস্ট্রিগুলি বাংলাদেশে কম্পিটিটিভ হবে, সেই ইন্ডাস্ট্রি, যেমন ধরেন হতে পারে লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, দ্যাট ডেফিনেটলি শুড কাম আপ নাও, এটা অনেক হাই টাইম হয়ে গেছে। এই ধরনের যে ইন্ডাস্ট্রি, অর ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, অর ব্লু ওশান ইকোনমি, এই যে জায়গাগুলি, এগুলিতে আমার মনে হয় যে এখন টেকনিক্যাল ইনস্টিটিউটগুলি বাইরের সাথে কোলাবোরেট করে সেটার সাথে ওখান থেকে এক্সপার্টাইজ এনে আমাদের লিডার ডেভেলপ করে, টিচার ডেভেলপ করা উচিত, এবং অন দ্য স্কিল ওয়ার্কারও সাথে সাথে সাইমultaneously সেই জায়গাগুলি আমাকে অ্যাড্রেস করতে হবে। মনে রাখতে হবে এট দ্য সেম টাইম ইটস নট অনলি দ্য গ্রাজুয়েটেড হয়ে যাচ্ছি এবং চলে যাবে, জিএসপি চলে যাবে, নট অনলি দ্যাট, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনও কিন্তু এক সেম টাইমে বাংলাদেশে আমরা ফেস করতে যাচ্ছি, এবং ইট ইজ অন দ্য প্রসেস। এবং এটা কিন্তু এই কোভিড কারণে ইট মুভ ভেরি ফাস্ট, আমরা কিন্তু সেইভাবে কিন্তু প্রস্তুত না। সো এখন আমাদেরকে এই হিউম্যান রিসোর্সের এই জায়গাগুলা কিভাবে আমরা এডুকেশনকে ক্যাটার করতে পারি ইন্ডাস্ট্রির সাথে, এবং অ্যাড্রেস করতে পারি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তাহলে আমার মনে হয় যে খুব একটা বেশি বেগ পেতে হবে না বাংলাদেশকে। এবং একটা জিনিস ট্রু, বাঙালি কিন্তু খুব ফাস্ট লার্নার। আবার অন দ্য আদার হ্যান্ড, বাঙালি এন্টারপ্রেনাররা, দে আর এ বিগেস্ট অ্যাজ এ হোল, দ্য ক্যারেক্টার, হিউম্যান ক্যারেক্টার বাংলাদেশে হলো উই আর এ বিগেস্ট স্পেন্ডার। তাতে কি হচ্ছে কি, যে গুড এন্টারপ্রেনার আমরা ডেভেলপ করতে পারি খুব ফাস্ট, কিন্তু টেকনোলজিক্যাল এই যে জায়গাগুলা এবং স্কিল ডেভেলপমেন্ট, এগুলি কিন্তু প্রাইভেট সেক্টর থেকে ওইভাবে এক্সপেক্ট করলে হবে না। এটা সরকার এবং প্রাইভেট সেক্টর যৌথভাবে কিন্তু ওই জায়গাগুলি অ্যাড্রেস করতে হবে। আমি অনেক দিন ধরে বারবার বলে আসছি যে বাংলাদেশে ইট ইজ এ হাই টাইম টু স্টাবলিশ এ হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি, এবং যেটা এখন আমি মনে করি মাস্ট হয়ে গেছে। আমাদের হাতে যেহেতু সময় কম, বাট এই হিউম্যান রিসোর্স মিনিস্ট্রির ফাংশন হবে নেক্সট 5 থেকে 10 ইয়ার্স ডাউন দ্য লাইন, কি ধরনের ইন্ডাস্ট্রিগুলি আসবে এবং কি ধরনের কম্পিটিটিভ স্কিলনেস ডেভেলপ করার লোকগুলি আমার লাগবে, সেই অনুযায়ী কোর্স কারিকুলামগুলি সেট করে এই টেকনিক্যাল এবং ভোকেশনাল ইনস্টিটিউশনের উপরে কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে, যেগুলি অ্যাট দ্য এন্ড ইউনিভার্সিটিগুলি, টেকনিক্যাল ইউনিভার্সিটিগুলির সাথেও কিন্তু কানেক্টেড হয়ে যেতে হবে। জি, জনাব আনোয়ার আলম চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব নাইমুল ইসলাম খান, আমরা বিশেষজ্ঞদের কথা শুনছিলাম, আমরা দুজন বিশেষভাবে অজ্ঞ, খুবই টেকনিক্যাল বিষয়। তবু আমি যদি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করি যে এই অর্জনটা সাধারণ মানুষ কিভাবে এই অর্জনের গুরুত্বটা বুঝতে পারবে, একদম আমজনতা, যে আমার অর্থনীতির হিসাব নিকাশ বাদ দিয়ে, যে আমরা স্বল্পোন্নত দেশ ছিলাম, সেখান থেকে আমরা প্রমোশন পেয়ে গ্রাজুয়েটেড হয়ে উন্নয়নশীল দেশ হয়ে যাচ্ছি, সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে শুনতে। জি, আপনাকে ধন্যবাদ। এখন আমরা আসলে প্রকৃত সাধারণ মানুষও না, এটা একটা সংকট। সাংবাদিকরা একটু সন্দেহ বাতিকগ্রস্ত হয়, যে কোনো জিনিসের মধ্যেই একটু খুঁটিনাটি প্রশ্ন তাদের মনের মধ্যে তৈরি হয়। সুতরাং আমরা যেগুলি দেখি যে সকল পক্ষের কথাবার্তার মধ্যেই সন্দেহ। তবে প্রথমে আমরা বলে নিই, বাংলাদেশের জনগণ, যেটা প্রধানমন্ত্রী বলেছেন, এটা কিন্তু লিটারেলি এটাই সত্য, যে এই বাংলাদেশের ওয়েজ আর্নার, বাংলাদেশের এন্টারপ্রেনিয়র, বাংলাদেশের কৃষক,
বাংলাদেশের উদ্যোক্তা, মানে আসলে বাংলাদেশের জনগণই এই অগ্রযাত্রার কৃতিত্বের দাবিদার। সুতরাং আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন প্রাপ্য বাংলাদেশের মানুষের। এই কথাটা বলে নিয়ে এখন এইখানে এটা কিন্তু আন্ডারস্ট্যান্ডেবল, মানে এটা কিন্তু এইরকম না যেটা সকলেই এখানে বর্ণনা করেছেন যে কোনো একটা স্ট্যাটাসের পরিবর্তন হয়ে যাচ্ছে জাস্ট ওভারনাইট, যে মিডনাইট 12টা 1 মিনিট থেকে মানে সামগ্রিক কিছু পরিবর্তন হয়ে যাবে। হঠাৎ করে অনেকগুলো লাইট জ্বলে যাবে না, অনেকগুলি লাইটও জ্বলবে না, অনেক লাইট নিভেও যাবে না। জি, যেটা হয়েছে বছরের পর বছর, এখানে বক্তারা কিন্তু বলেছেন যে এটা কোনো 5 বছরের পৃথক অর্জন নয়, এটা বছরের পর বছর। আপনি মানে শেখ হাসিনার বক্তব্য থেকেই পাবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিতকালেই সেই 3.5 বছরের মধ্যেই একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে উনি স্বল্পোন্নত দেশের অবস্থানে নিয়ে এসেছিলেন। তার মানে কি, মুক্তিযুদ্ধের পর থেকেই কিন্তু আমাদের এই প্রচেষ্টাটা শুরু। এখানে নেতৃত্বের, পারভেজ ভাইয়ের সাথে একমত, নেতৃত্বের পার্থক্যে এই অগ্রযাত্রার গতি ত্বরান্বিত হয়েছে কিংবা শ্লথ হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে ইত্যাদি। কিন্তু আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন, আমরা সাংবাদিকরা যেমন আমরা বলি যে এনবিআর প্রতি বছরই কি যেন একটা টার্গেট নির্ধারণ করে এবং প্রতি বছর ফেল করে, এটা আমরা অতি নেতিবাচকতায় বলি। কিন্তু আমরা যেটা মিস করে যাই সেটা হলো যে প্রতি বছরই এমন একটা টার্গেট ফিক্স করে যেটা অর্জন করতে পারে না, কিন্তু ওই টার্গেটের জন্য কাজ করতে করতে প্রতি বছর কিন্তু বড় বড় অগ্রগতি হচ্ছে। সো আমাদের মানে রেভিনিউর নেট বাড়ানো, আদায় বাড়ানো, আমরা যদি দুর্নীতির জায়গাটাতে আরেকটু একটু কঠোর হই, আমরা যদি স্বচ্ছতা জবাবদিহিতাটাকে আগামী 5 বছরে আরেকটু শক্তিশালী করতে পারি বিভিন্ন ক্ষেত্রে, জবাবদিহিতার বিষয়গুলি করলে কিন্তু আমাদের অর্থনীতি তার নিজস্ব শক্তিতে অগ্রসর হচ্ছে। তো সুতরাং সংকট হবে কেন? এখন মনে করেন এখানে নানান রকম স্বার্থের গোষ্ঠী থাকে, আমি কিন্তু নেগেটিভ অর্থে বলছি না। স্বার্থ গোষ্ঠী বলতে ধরেন গার্মেন্টসের ওনারা, তারা তো এন্টারপ্রেনিউর, তাদের মধ্যে পাগলাটে ব্যাপারও আছে, তাদের মধ্যে উদ্ভাবনা, তাদের মধ্যে অগ্রসর চিন্তা ভাবনা সব আছে। তারা আবার এই যে একটা সংকটের চিত্র তুলে ধরেন, এর ভেতর থেকে তারা কিন্তু আরো বড় কিছু অর্জনের চিন্তা করেন, শুধু বেঁচে থাকার না। তারা এই সময়ে নানান কিছু বলে সরকারের কাছ থেকে চাপ দিয়ে, আমি কোট আনকোট পজিটিভ অর্থে বলবো, চাপ দিয়েই কিছু সুবিধা নিতে চান যাতে তারা জাতীয় অগ্রগতির ক্ষেত্রেও আরো অবদান রাখতে পারেন। কারণ রিসোর্স কনস্ট্যান্ট, যেমন অনেক ক্ষেত্রে সরকারকেই সহযোগিতা করতে হবে, যেমন মানব সম্পদ উন্নয়ন সহ নানান রকম। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মানে 2-3টা প্রশ্ন নিয়ে গিয়েছিলাম, কিন্তু মানে ওই আমার আর সুযোগ হয় নাই প্রশ্ন করার। এর মধ্যে একটা ছিল মানব সম্পদের প্রশ্নটা আসাতে বলি যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতাম, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, আপনার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়েরও কিন্তু জন্ম শতবার্ষিকী, অসাধারণ কোইনসাইড করেছে। বাংলাদেশের 50 বছর, আপনার নিজের 75 বছর, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বাংলাদেশে এখনো কেন বিশ্বমানের একটা বিশ্ববিদ্যালয় নাই? আমাদের এত এত মেগা প্রজেক্ট আছে, আমরা অন্তত বাংলাদেশের কি একটি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বা 400-500 বিশ্ববিদ্যালয়ের একটা করতে পারি না? এগুলি কিন্তু এখন দরকার হবে, আমি বলছি, কারণ আমাদের ইনোভেশন, আমাদের রিসার্চ, মানে এখন আমাদের আসলে কোয়ালিটির দিকে নজর দিতে হবে। মানে আমরা এখন আর ওই মাটি কেটে রোজগারের দিকে তাকালে হবে না। সুতরাং এই জায়গাগুলি, আমি পারভেজ ভাইয়ের সাথে একমত যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এটা তো জেনারেলি স্পিকিং ভেরি ট্রু, বাট এট দি সেম টাইম আমাদের বিজ্ঞান মানে মৌলিক বিজ্ঞানের গবেষণা, আমাদের মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, আরো ভালো ভালো শিক্ষক এনে একটা বিশ্ববিদ্যালয়কে পারলে তো 8টা বিভাগে 8টা বিশ্ববিদ্যালয়, কিন্তু আমি বলবো অন্তত একটি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে তার ঐতিহ্য আছে 100 বছরের। সুতরাং আমরা যদি এই কাজগুলি করি, আমাদের কিন্তু অভ্যাস হয়ে গেছে মেগা প্রজেক্ট নিয়ে, তো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা মেগা প্রজেক্ট নয় কেন? সো দিস ইজ ওয়াই আই উইল সে যে আমাদের হাতে
যে চ্যালেঞ্জগুলি বলা হচ্ছে, এই চ্যালেঞ্জগুলি আসলে কিন্তু আমাদের জন্য সম্ভাবনা এনেছে। এখানে সবাই ইনোভেশন নিয়ে ব্যস্ত হবেন, সবার কাজের ভিতর দিয়ে আমাদের এটা ত্বরান্বিত হবে। আমরা কিন্তু নানান সময় গার্মেন্টস সেক্টরের আরো অনেক ভয় ভীতির কথা বলা হয়েছে, আমরা কিন্তু একাধিকবার এগুলি মোকাবেলা করেছি, আসলে মোকাবেলাও করতে হয় নাই আমাদের এন্টারপ্রেনিয়রদের, আমাদের সরকারের ইতিবাচক ভূমিকার কারণে। এমনকি আমি বলবো আমাদের যারা বিশিষ্ট জন আছেন, চিন্তাবিদ, অর্থনীতিবিদ, যারা এগুলি লক্ষ্য করেন এবং তাদের যে সতর্কতা, তারা যে মিডিয়াতে এসে নানানভাবে আমাদের ভুল ত্রুটি, ভুল পদক্ষেপ নিয়ে সমালোচনা করেন, দুর্নীতি নিয়ে সমালোচনা করেন, এগুলির কিন্তু একটা প্রভাব পড়ে। এই প্রভাবের কারণেই কিন্তু আমাদের অগ্রযাত্রাটা স্মুথ ভাবে হয়েছে। আমরা যতগুলি সংকট কল্পনা করেছি, একটি সংকটের মতো আমাদের সামনে দাঁড়াতেই পারে না, এবং আমি বিশ্বাস করি এই সময়ও দাঁড়াতে পারবে না। বাট 3 বছরের জায়গায় 5 বছর ওয়েটিং টাইম, 5 বছরই যে হিউজ টাইম, কারণ আমাদের যে উন্নয়নের মোমেন্টাম আছে সেখানে 5 বছর কিন্তু অন্য যে কোনো সময়ের 10 বছরের সমান। অন্য যে কোনো সময়ের আমাদের সাদামাটা 10 বছরের চাইতে এখনকার যে গতি জড়তায় আমরা অনেক এগিয়ে যাব। এই গতির সঙ্গে যদি আমরা যাই, আমি মনে করি যে বাংলাদেশের ট্রেমেন্ডাস, আমরা অনুভবই করব না যে আমরা দান সদগার স্টেজ থেকে আমরা নিজেদের সক্ষমতায় কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব। জি জি, জনাব নাঈমুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আমরা মানব সম্পদ নিয়ে কথা হয়েছে অলরেডি। আমরা একটা জিনিস, যে মানব সম্পদ আমাদের বড় সম্পদ, আবার কেউ কেউ অনেক বেশি সংখ্যার কারণে সংকটের কথা বলেন। যেমন 18 কোটি মানুষের দেশ বলে কিন্তু মাথাপিছু আয়ে আমাদের অর্জন করতে একটু সময় লেগেছে, না হয়তো আমরা আরও আগেই পারতাম। কিন্তু আবার যেমন আনোয়ারুল আলম পারভেজও বললেন যে হিউম্যান রিসোর্স মিনিস্ট্রির কথা, সামনে আমাদের যে চ্যালেঞ্জগুলোর কথা অনেকেই বলছেন, সেটা উতরে যেতে মানব সম্পদটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা একটু আপনার বক্তব্য শুনতে যাচ্ছি। দেখুন, বিগত দশকগুলোতে বাংলাদেশের অর্থনীতি যে জায়গাতে সুবিধা নিয়েছে সেটা হলো এর অধিক সংখ্যক জনঘনত্ব বা জনসংখ্যা এবং কম মূল্যে এই জনগোষ্ঠীকে ব্যবহার করা। অর্থাৎ বলতে পারেন যে আমরা শ্রমঘন অর্থনীতির সুবিধাটি এতদিন পর্যন্ত পেয়ে এসেছি, অর্থাৎ কম খরচে মজুরি দেওয়া এবং তার মাধ্যমে অর্থনীতির বিকাশ করা। কিন্তু সেই জায়গা থেকে এখন যে অর্থনীতিতে ঢুকতে যাচ্ছি, সেই অর্থনীতিটি কিন্তু হচ্ছে দক্ষতার অর্থনীতি, উৎপাদনশীলতার অর্থনীতির কাঠামোতে এখন ঢুকতে যাচ্ছি। সেখানে কিন্তু শুধুমাত্র জনবহুল বা জনঘন একটি দেশ, এই সুবিধা কিন্তু আগামীতে আমরা আর খুব বেশি এখান থেকে লেভারেজ পাওয়া, এই সুবিধাটি কিন্তু আমরা আগামীতে আর এখান থেকে খুব বেশি পাবো না, এবং সেই জায়গায় কিন্তু আমরা এখন উত্তরণ ঘটছে আমাদের অর্থনীতির। এবং আমি আনোয়ারুল আলম পারভেজের সঙ্গে সম্পূর্ণ একমত এবং অন্যান্যদের সাথেও একমত যে এই জায়গাটিতে আমাদের উত্তরণ দরকার রয়েছে। যে এতদিন পর্যন্ত যে শ্রম ঘন শিল্প বা যে জনসম্পদের আমরা প্রশংসা করেছি, সেই জায়গায় এখন কিন্তু দক্ষতা, প্রযুক্তিগত উন্নয়ন, মানোন্নয়ন, সেই জায়গাতে আমাদের নিয়ে যাবার দরকার পড়বে পুরো অর্থনীতিটির। এবং সেটি করবার জন্য আমরা কিন্তু প্রস্তুত না, এবং প্রস্তুত না তার একটি উদাহরণ আপনাদেরকে কয়েকভাবে দেই। একটি হলো যে আমাদের দেশে এত সংখ্যক বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রী পাশ করছে, কিন্তু প্রতি বছর আমরা জানি যে গড়পড়তা প্রায় 33% গ্রাজুয়েট কিন্তু বেকার থাকেন। আমাদের লেবার ফোর্স সার্ভে থেকে কিন্তু আমরা এটি জানি যে প্রায় 1/3 গ্রাজুয়েট কিন্তু বেকার থাকেন। কিন্তু একই সময়ে গার্মেন্টস খাতকে বিদেশ থেকে দক্ষ মানব সম্পদকে, দক্ষ শ্রমিক বলি বা দক্ষ পেশাজীবীকে নিয়ে আসতে হয় বাংলাদেশে। এর থেকে আর দুর্ভাগ্য আর কি হতে পারে, যে আমরা একই দিকে দেশের ভিতরে যে জনগোষ্ঠী আছে তাদেরকে ব্যবহার করতে পারছি না, তাদের সেই দক্ষতা নাই বলে, আবার অন্যদিকে এই খাত যে পর্যায়ে উত্তরণ হয়েছে সেই খাতে যে দক্ষতা দরকার, সেই দক্ষতার ইমিডিয়েট চাহিদা পূরণের জন্য তাদেরকে বিদেশ থেকে লোক আমদানি করতে হচ্ছে, ব্যবহার করতে হচ্ছে। সিপিডির একটা গবেষণায় আমরা যেটি পেয়েছি, প্রায় গার্মেন্টস কারখানাগুলোর ভিতরে বড় কারখানাগুলোর 48%ই বিদেশি এই ধরনের পেশাজীবী বা দক্ষ প্রফেশনালস তাদের ওখানে ব্যবহার করেন, এবং গড়পড়তা প্রায় 21% কারখানায় এই ধরনের বিদেশি শ্রমিকরা কিন্তু নিয়োজিত রয়েছে। এবং এটা অনেকটা বাধ্য হয়ে তাদেরকে করতে হয়। যদি দেশের ভিতরে যদি মানব সম্পদ তৈরি থাকতো, তাহলে কিন্তু তারা অনেক কম খরচে তাদেরকে ব্যবহার করতে পারতেন, যেটি তারা কিন্তু পান না বলেই আসলে এরকম তাদেরকে ব্যবহার করতে হয়। এটি যেমন একটি দিক।
আবার অন্যদিকে কিছু সংখ্যক আবার যারা পাশ করছেন কিন্তু তাদের ওই পাশের সমমানের কাজ না পেয়ে তারা আবার দেখা যাচ্ছে বৈধ অবৈধ উপায়ে দেশ থেকে বিভিন্ন উপায়ে বিদেশে কাজের খোঁজে তারা বিভিন্ন দেশে যাচ্ছেন। এই যে বিভিন্ন রকমের বৈপরীত্য, এর একটি বড় কারণ হলো দেশের ভিতরে আমরা যথেষ্ট মাত্রায় দক্ষতা সম্পন্ন কাজ সৃষ্টি করতে পারছি না। আমি একটি কথা প্রায়শই বলি যে আমাদের দেশের কিন্তু জব মার্কেটটা পিরামিড স্ট্রাকচারের মতো, অর্থাৎ আপনি অনেক নিম্ন দক্ষতার অনেক কাজ পাবেন, অর্থাৎ আপনি যদি শিক্ষিত না হন তাহলে কিন্তু সেখানে অনেক ধরনের কাজ পাবেন। এবং আমরা জানি যে যারা কিনা ন্যূনতম শিক্ষিত তাদের পর্যায়ে কিন্তু বেকারত্বের হার 4%-এরও কম, কিন্তু যারা কিন্তু এবং গ্রাজুয়ালি যতই উপরের দিকে উঠতে শুরু করেছে ততই কিন্তু এই বেকারত্বের হার বাড়ছে। অর্থাৎ যারা বিভিন্ন রকমের শিক্ষা নিচ্ছে এই শিক্ষার আসলে কোনো প্রায়োগিকতা নেই এবং সে কারণেই তাদেরকে কাজ দেওয়া যাচ্ছে না। এটি যেমন সত্য, আবার উপরের দিকে কাজের সংখ্যাও বাড়ছে না, এটিও কিন্তু দেখবার দরকার। সেই জায়গাটিতে দু ধরনের জায়গায় নজর দেওয়া দরকার আছে। আপনি যেমন দক্ষতা বাড়ানোর কথা বলছেন, আমি পূর্ণভাবে একমত, এবং তার জন্য যদি একটি মানব সম্পদ মন্ত্রণালয় প্রয়োজন হয় আমি তার জন্য একমত। আমি মনে করি যে আগামী দিনের নিরিখে বাংলাদেশে একটি মানব সম্পদ মন্ত্রণালয় করবার প্রয়োজন রয়েছে, যেটি ভারতে কিন্তু রয়েছে। ভারত কিন্তু মানব সম্পদ নামে একটি আলাদা মন্ত্রণালয় রয়েছে যেটি সেখানে খুব ভালোভাবে কাজ করছে। সেরকম একটি মন্ত্রণালয় আমরা বাংলাদেশেও কিন্তু বিবেচনা করতে পারি। কিন্তু যে জায়গাটিতে আমরা মনে করি যে দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আগামীতে আমাদের এখানে আনা দরকার। আমরা মনে করি যে দেশীয় উদ্যোক্তারা আমাদেরকে যেখানে নিয়ে এসছেন তাদেরকে আমরা খুবই ধন্যবাদ দেই এবং তাদের হাত ধরেই বাংলাদেশ এখানে এসছে। কিন্তু আগামী দিনে যে দক্ষতার অর্থনীতি আসছে, যেখানে আমাদের দেশে এবং বিদেশে আরো বেশি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হবে, সেই জায়গাটিতে আমাদের দেশীয় বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আরো সুযোগ করে দিতে হবে। ওই ধরনের বিনিয়োগকারীরা আসলে যেটা সুবিধা, তারা প্রযুক্তি নিয়ে আসেন, তারা নতুন ধরনের কনসেপ্ট নিয়ে আসেন, নতুন আইডিয়া নিয়ে আসেন। আমাদের দেশের উদ্যোক্তারা, আমাদের দেশের ম্যানেজাররা সেগুলো দ্রুত শিখে সেগুলো কিন্তু তারা নিজেরা নিজেদের মতো উদ্যোগে ব্যবহার করতে পারেন। সুতরাং আগামী দিনে আমরা দেশীয় বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি বিনিয়োগ এবং এই ধরনের প্রফেশনাল তৈরির জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশে চালু করা যেতে পারে। ডক্টর জাহিদ হোসেনের কাছে ফিরছি আবার। অনেকগুলো সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হলো। যেমন নাইমুল ইসলাম খান একটা কথা বলছিলেন যে আমাদের অনেকগুলো জায়গায় যদি আমরা ছোট ছোট করে করি তাহলে যেই চ্যালেঞ্জগুলো আছে সামনে সেগুলো সহজে উতরানো সম্ভব। যেমন দুর্নীতির দিকে যদি আমরা একটু ভালো করে নজর দিই, ট্যাক্স রেশিওর যেটা অনেক কম অন্য দেশের তুলনায়, মানে কাছাকাছি দেশের তুলনায়, সেইখানে যদি ট্যাক্স নেটটা একটু বড় করা হয় তাহলে যেই চ্যালেঞ্জগুলো ছোট ছোট করে আসবে সেই চ্যালেঞ্জগুলো আবার মোকাবেলা করাটাও সহজ হবে। এই জায়গাটাতে একটু আপনার মন্তব্য শুনতে চাচ্ছি। হ্যাঁ, এটাই তো ধরেন বড় বড় চ্যালেঞ্জ গুলোকে অ্যাড্রেস করতে হলে তো সেগুলোকে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে মানে ফাইন টিউন করার ব্যাপার লাগবে আর কি। জি হ্যাঁ, তো ওইখানে তো আপনার ওই আপনি যদি ওই ভাগটা না করতে পারেন তাহলে তো কোথায় শুরু করবেন কোথায় শেষ করবেন এটা তো স্পেসিফিক্যালি আমরা জানতে পারবো না। তো এখানে এই পর্যন্ত আমরা যে সমস্ত আলোচনা শুনেছি সেখানে সেরকম যেমন বড় বড় চ্যালেঞ্জের কথা এসছে, যেমন ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সলিউশনের কথাও বলা হয়েছে। তা আমরা যেই আলোচনায় এখানে আছি যে এলডিসি গ্রাজুয়েশনের ফলে বাংলাদেশ অর্থনীতিতে যে নতুন ঝুঁকিগুলি তৈরি হবে সেটা মোকাবেলা করতে গেলে আমাদের কি করতে হবে সেটা নিয়ে আমাদের এখন ভবিষ্যৎমুখী চিন্তার প্রয়োজন। এবং এখানে ডক্টর মোয়াজ্জেম যেটা বলেছেন একটা খুব মৌলিক প্রশ্ন তুলেছেন যে যেই বিজনেস মডেল দিয়ে আমরা এই উত্তরণ অর্জন করতে পেরেছি সেই একই বিজনেস মডেল দিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় আমরা টিকে থাকতে পারবো কিনা, এবং তার সেখানে একটা উত্তরও আছে যে এখানে পরিবর্তন লাগবে, এখানে সংস্কার লাগবে। একই মডেল দিয়ে আপনি বছরের পর বছর যুগের পর যুগ চলতে পারবেন না। সময়ের সাথে অ্যাডজাস্ট করতে হবে, প্রযুক্তির সাথে অ্যাডজাস্ট করতে হবে, বিশ্ব অর্থনীতি পরিবর্তনশীল, তার সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে বড় ঝুঁকির জায়গা তো একটা হলো আমরা যে সমস্ত এক্সপোর্টের ক্ষেত্রে যে সমস্ত সুবিধাগুলো পাই সেটা করমুক্ত সুবিধা বা কোটামুক্ত সুবিধা, এবং সেটা নির্ভর করে বিভিন্ন দেশের উপরে, বড় বাজার যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। ইদানিংকালে আমরা চায়না থেকে এলডিসির ভিত্তিতে শুল্কমুক্ত সুবিধাটা পেয়েছি। কিছু জায়গায় আমরা ফলাফল দেখাতে পেরেছি, কিছু জায়গায় এখন ফলাফলের অপেক্ষায় আছি। তো সেইগুলোর ক্ষেত্রে আমাদের
কি করতে হবে সেটা নিয়ে ভাবা দরকার। এবং সেখানে যে মানব সম্পদের কথা বলা হয়েছে, আমি বলছি যে নাইমুর রহমান সাহেবের যে স্পেসিফিক ক্ষুদ্র জায়গাগুলো যদি আমাকে চিহ্নিত করতে হয়, তাহলে আমি বলবো আমাদের যে বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, কারণ এখানে এই ঝুঁকি মোকাবেলা করার দুটো সাইড আছে। একটা হলো আপনাকে ডিমান্ড সাইডে কাজ করতে হবে, যে আমি বাজারে যে অ্যাক্সেস গুলোতে যে নতুন বাধাগুলো আসবে সেগুলো আমরা কিভাবে পার হব, এবং আরেকটা হচ্ছে সাপ্লাই সাইডে, যে আমাদের স্থানীয়ভাবে লোকাল ইকোনমিতে কি ধরনের অ্যাডজাস্টমেন্ট দরকার হবে নতুন বাজারে বা নতুন অবস্থায়, নতুন পলিসি ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে সেখানে ব্যবসা করে যাওয়া। তো কাজে সেখানে বিজনেস মডেল চেঞ্জের কথা যেটা ডক্টর মজা বলছে, কিন্তু আমি যেটা বলছি যে আমাদের মন্ত্রণালয়গুলো, এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়, কৌশল নির্ধারণে কিন্তু তাদের একটা বড় নেতৃত্বের ভূমিকা থাকবে। এবং সেখানে যদি আমার মানব সম্পদ না থাকে এবং সেখানে ঝুঁকিগুলো ডেটার ভিত্তিতে অ্যানালিসিস করা এবং প্রবাবিলিটি গুলো বের করা এবং নিয়ম কানুন গুলো কি, যে ডব্লিউটিওর সদস্য হিসাবে আমরা যে ট্রিটমেন্টটা পাই, যে সমস্ত নিয়ম কানুন আমাদের উপর প্রয়োগ করা হয় এলডিসি হিসাবে, সেখানে তো একটা পরিবর্তন আসবে। এবং সেটা আমাদের এই ডোমেস্টিক ইকোনমিতে আমাদের ট্রেড পলিসির সংস্কার দরকার হবে, আমাদের এক্সপোর্টে যে ভর্তুকি পলিসি আছে সেইটার সংস্কার দরকার হবে। তো সেই জন্য সেটাখানে কৌশলটাকে আবার ডিমান্ড সাইডে বাণিজ্য চুক্তি করা বা অর্থনৈতিক জোটগুলো যেগুলি আছে বা যেগুলো করা সম্ভব নতুন ভাবে, সেখানে কিভাবে যুক্ত হওয়া যায়, বা সেখানে যেই নিয়ম কানুনে ব্যবসাগুলি হয় সেই নিয়ম কানুনের মধ্যে অন্তত আমরা অ্যাক্সেসটা কিভাবে পেতে পারি, এগুলি কিন্তু টেকনিক্যাল বিষয়। এবং এখানে বিকল্প উপায়গুলি কি আছে, কস্ট বেনিফিট কি, এটার অ্যানালিসিস করা, কৌশলগুলি নির্ধারণ করা, সরকারকে উপদেশগুলি দেয়া কি করা সম্ভব। এবারে এটার একটা পলিটিক্যাল ইকোনমি সাইডও আছে। আপনি এক্সপোর্টে ভর্তুকি এলডিসি গ্রাজুয়েশনের পরে ডব্লিউটিওর নিয়ম মাফিক সব এক্সপোর্টে, বিশেষ করে যেগুলো বড় এক্সপোর্ট আইটেম হিসাবে চিহ্নিত হয়, যে ওয়ার্ল্ড মার্কেটে এই আইটেমটা একটা গুরুত্বপূর্ণ আইটেম, সেই আইটেমে তো ভর্তুকি আগের নিয়মে চলবে না। কিন্তু ওই ভর্তুকি যদি আমাকে ফেজ আউট করতে হয়, তাহলে স্থানীয় যারা আছেন ওই ভর্তুকি তারা ইম্প্যাক্টেড হচ্ছেন, তাদের সাথে মিলিত একটা কৌশল যেটা বাস্তবায়নযোগ্য করতে হবে। তো সেখানে আমি বলছি যে ওই মানব সম্পদ আপনার বাণিজ্য মন্ত্রণালয় এবং পর সেখানে অর্থনৈতিক কূটনীতি আর এদিকে বাণিজ্য নীতি, এগুলো যারা বুঝে, ডব্লিউটিও কে বুঝে এবং এই বিভিন্ন বাজারে কিভাবে এই ব্যবসা করা হয় এগুলোকে বুঝে, সেইটার জন্য আমরা যখন একটা স্পেসিফিক রেকমেন্ডেশন দিই, আমার একটা অনুরোধ থাকবে যে আমরা যখন কোনো কিছু যোগ করার কথা বলি, সেই সাথে কিন্তু এরিথমেটিকের আরো 3টা ফাংশন আছে। একটা হলো বিয়োগ করা, আরেকটা হলো গুণ করা, আরেকটা হলো ভাগ করা। এইগুলো আমি যদি বলি আমার হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি যোগ করতে হবে, কিন্তু হিউম্যান রিসোর্স মিনিস্ট্রিকে আমি যে টিওআরটা দিব ওটা তো বর্তমানে কেউ না কেউ করছে, তারা কিভাবে এটার সাথে মিলে ইন্টিগ্রেটেড হবে, সেখানে যোগ গুণ আর ভাগের বিষয়টা চলে আসে। এই ডিটেলস গুলো চিন্তা করার জন্য আপনার এই নেতৃস্থানীয় মিনিস্ট্রি, যেমন অর্থ বিভাগ আছে, বাণিজ্য মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, এই বিষয়ের জন্য এখানে মানব সম্পদ তৈরিটাও গুরুত্বপূর্ণ হবে। জি, ডক্টর জাহিদ হোসেন আপনাকে ধন্যবাদ। ডক্টর মঞ্জুর হোসেন, ডক্টর গোলাম মোয়াজ্জেম শুরুতে যেটা মানে তার প্রারম্ভিক বক্তব্য যেখানে শেষ করেছেন যে বিদেশি বিনিয়োগ মানে আমাদের লোকাল বিনিয়োগের পাশাপাশি এখন বিদেশি বিনিয়োগের দিকে আমাদের নজর দিতে হবে, সেই পরিবেশটা কেমন এবং তাদেরকে আকৃষ্ট করতে হলে আমাদের কি দেখিয়ে আমরা তাদেরকে বলবো যে ঠিক আছে তোমরা বাংলাদেশে আসো? ধন্যবাদ। আমি মনে করি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। এই বিষয়টা আমি আসছিলাম একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে আসতে চাই। একটা হচ্ছে যে এলডিসি গ্রাজুয়েশন হলে পরে আমাদের সমস্যাগুলো যেটা আলোচনা করছে, আমরা এক্সপোর্টটা কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। কমে যাবে কিনা আমি জানি না। তার মানে হলো যে আপনারা একটু আগে শুনছিলেন যে আমরা 3টা ইন্ডেক্স ছিল, একটা হচ্ছে যে তার মধ্যে একটা হচ্ছে ইকোনমিক ভালনারেবিলিটির একটা অংশ হচ্ছে এক্সপোর্ট কনসেন্ট্রেশন, অর্থাৎ আপনার এক্সপোর্টে কয়টা আইটেম সবচেয়ে বেশি সংখ্যক পরিমাণে বা বেশি ভলিউমে যায়, সেদিক থেকে বাংলাদেশ হচ্ছে মোস্ট ভালনারেবল। কারণ হচ্ছে বাংলাদেশে একটা কমোডিটি হচ্ছে 80% উপরে যায়, সেটা হচ্ছে অ্যাপারেল সেক্টর, আরএমজি। তো এটা এই জায়গাটা কিন্তু আমরা বেশি ভালো মার্কস পাইনি। তো এইখান থেকে যেটা প্রশ্নটা আসছে যে তাহলে এক্সপোর্টে আমরা এটা কারণ কি? এটা কারণ হচ্ছে যদি আপনি একটা
একটা নির্দিষ্ট কমোডিটির উপর। এটা আমি বলছি না যে শার্ট শুধু ট্রাউজার, এটা আরএমজি বলে একটা হোল কমোডিটি বলছি। একটা কমোডিটির উপর যদি আমরা ডিপেন্ডেন্ট হই তাহলে একটা বহু রকমের রিস্ক থাকে, সেটা হচ্ছে এক্সটার্নাল রিস্ক থাকে, যেহেতু এগুলো এক্সটার্নাল মার্কেটের উপর ডিপেন্ড করে। যেটা আমরা এই করোনা প্যান্ডেমিকের সময় দেখেছি, আমাদের এক্সটার্নাল মার্কেট যখন এফেক্টেড হয়েছে তখন আমরা এখানে এফেক্টেড হয়েছি। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা কিছু ডিউটি ফ্রি অ্যাক্সেস পেতাম, সেটা উঠে যাবে, ফাইন। এখন আমাদের কি করতে হবে? আমি বলতে চাই যে একটু আমাদের ফরওয়ার্ড লুকিং হতে হবে। আমাদের দেশের যে পলিসির কথা একটু বলা হলো, আপনার বারবার সাহেব বললেন, আমাদের পলিসি হয়েছে, পার্সপেক্টিভ প্ল্যান নেওয়া হচ্ছে 2041-এ। সেখানে আমরা ডেভেলপড কান্ট্রি, উচ্চ আয়ের একটা দেশে যেতে চাই। তো আমি যদি 2026 সালে জাস্ট এলডিসি অর্থাৎ দরিদ্র দেশের ক্যাটাগরি থেকে উপরে উঠতে চাই, তাহলে আমি উচ্চ আয়ের দেশে যেতে হলে মাত্র আমার হাতে থাকে 20 বছরের মতো, হয়তো আরো কম। তাহলে আমাদেরকে কি শুধু গার্মেন্টস এর উপর ডিপেন্ড করলে হবে? আমি কি শুধু গার্মেন্টস কতটা কোটা পাবে আর কতটা কোটা পাবে না এটুকু চিন্তা করলে হবে? তাহলে আমাদেরকে বড় কাজ করতে হবে, আমাদেরকে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করা। এবং সেই দিক থেকে আমি মনে করি যে আমাদের লুক ইস্ট পলিসিটা একটু আবারও রিভাইভ করে আরো ভালোভাবে অ্যানালিসিস করা দরকার। যেসব দেশগুলো ধরেন থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারা এগিয়ে গেছে, তারা কিভাবে করেছে? আপনি যদি তাদেরকে, আমরা বলি ফ্লাইং গিস প্যাটার্নে তারা গেছে, তারা প্রথমে কিন্তু তারা অ্যাপারেল দিয়েই শুরু করেছিল, রেডিমেড গার্মেন্ট, তারপরে তারা ইলেকট্রনিক্সে গেছে, তা হাইটেক ইন্ডাস্ট্রিতে গেছে। এইখানেই প্রশ্ন হচ্ছে, আমাদেরও কিন্তু কম্পারেটিভ অ্যাডভান্টেজ অনেকটা, তাই আমরা আসলে লেদার দিয়ে অন্য কিছু দিয়ে খুব বেশি গার্মেন্টসকে রিপ্লেস করতে পারবো না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অ্যানালিসিস। আমার মনে হয় আমাদের ওই একটা জায়গাতে আইসিটি সেক্টর বলেন, টেকনোলজি বলেন, ইলেকট্রনিক্স বলেন, আজকে ওয়ালটন কিন্তু কিছুটা দেখিয়েছে, আমাদের আরো অটোমোবাইল ইন্ডাস্ট্রি আসছে, আর&ডি হচ্ছে, স্যামসাং আসছে। আমাদেরও কিন্তু, যেহেতু আমাদের হিউম্যান রিসোর্স অনেক বেশি, তাদেরকে যদি সত্যিকার অর্থে আমরা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই দ্বিতীয় ফেজে কিন্তু যাওয়া সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে যে হিউম্যান, এই ক্ষেত্রেই আমি মনে করি যে আমাদের এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে। কারণ হচ্ছে আমাদের পক্ষে সেই টেকনোলজি নিজেদের পক্ষে অ্যাকুইজিশন বা অ্যাডপশন করা সম্ভব না। আমরা অবশ্যই বাইরের থেকে চাইবো। চাওয়ার ফলে কি হবে, আমাদের কাছে তারা চাইবে যে তোমার লোক চাইবে, সেই স্কেলফুল লোক আছে কিনা। আজকে যদি একটা বড় আর&ডি ইন্ডাস্ট্রি এরা খুলতে চায়, তাহলে কি হবে, হয়তো 1000 গ্রাজুয়েট লাগবে, যেখানে আইটিতে বা ইঞ্জিনিয়ার। আমরা কি দিতে হ্যালো, কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি যদি জাস্ট এলডিসি গ্রাজুয়েশন দিয়ে খুশি থাকি, তাহলে কিন্তু আমার পরবর্তী ধাপে যেতে পারবো না। আমি আগামী যদি 10 বছরকে টার্গেট করি, 2040 সালকে, তাহলে কিন্তু আমাদেরকে একটা ড্রাস্টিক পলিসি রিফর্মস দরকার। সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্টের দরকার। আমি মনে করি না যে একটা মিনিস্ট্রি খোলার মাধ্যমে বাংলাদেশে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, এটা আমি মনে করি ভুল ধারণা। এবং সেখানে বরং ব্যুরোক্রেটিক আরো জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমার দরকার কি, আমার ইউজিসি আছে, তাকে আমার আরো এনহান্স করা দরকার, এনফোর্স যাতে করতে পারে, যেসব নিয়ম কানুন আছে তাদের ক্ষমতা বৃদ্ধি, সক্ষমতা বৃদ্ধি, সেই জায়গাগুলোতে কাজ করা দরকার, যাতে উচ্চশিক্ষাটা আরো ভালোভাবে হয়। গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাইরের লোক আনছে, আমি মনে হয় এই ক্ষেত্রে কোনো দোষ দেখি না। আমরা তো বাইরে যাচ্ছি, বিভিন্ন জায়গায় সার্ভিস দিচ্ছি। আমার যদি আমরা বাইরের থেকে আনবো, আমাদের লোকেরা বাইরে যাবে। সুতরাং একটা নলেজ শেয়ারিং যদি তৈরি হয়, সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে আপনি ওই ইন্ডাস্ট্রিতে, ওই ফার্মে যদি একজন বিদেশি লোক কাজ করে, তাকে দেখে গেলে আমার 5 জন শিখার একটা স্কোপ তৈরি হয়। আমার এখান থেকে অনেক $1 বিলিয়ন চলে যাচ্ছে, এটা তো মুক্ত বা অর্থনীতির কোনো কথা না। আমাদের এখান থেকেও যাবে, আমি অন্য জায়গা থেকে আনবো। কিন্তু যেটা হলো যে আমার যে গ্যাপটা রয়ে গেছে, সেই গ্যাপটা আমি কিভাবে পূরণ করতে হবে? আমি 100টার মতো প্রাইভেট ইউনিভার্সিটি খুলে রাখছি, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি মানসম্মত শিক্ষা কোথায়? ডেফিনেটলি আপনারা সবাই স্বীকার করবেন যে সেই জায়গাটা নাই। আমি এমবিএ গ্রাজুয়েট করাচ্ছি, বিবিএ গ্রাজুয়েট করাচ্ছি, হাজার হাজার বের করছি, অত্যন্ত নিম্নমানের একটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি। তাহলে এদেরকে দেখারও তো দায়িত্ব রয়েছে। আমি মনে করি এই জায়গাগুলো ফান্ডামেন্টাল কিছু ইস্যুতে অবশ্যই আমাদের রিফর্মস করতে হবে, যদি আমরা মিডল ইনকাম ট্র্যাপ না পড়ি। যেটাকে বলা হয় যে আপনি এলডিসি গ্রাজুয়েশন করলেন, তারপর স্টাক হয়ে থাকলেন অন্তত 50 বছর। বহু দেশ কিন্তু হয়ে আছে, ইস্ট এশিয়ার দেশগুলো দেখেন, মালয়েশিয়া দেখেন, থাইল্যান্ড দেখেন, তারা কিন্তু উপরের দিকে যেতে পারছে না। একটাই কারণ হচ্ছে তাদের হিউম্যান ক্যাপিটাল হিউম্যান রিসোর্স ইনভেস্টমেন্টটা সেভাবে হয়নি।
তো সেই জায়গাটাই হচ্ছে যে আমি মনে করি যে আমাদের ইনভেস্টমেন্ট, বেশি করে বিদেশি নজর দিতে ইনভেস্টমেন্ট হবে। আনার জন্য একদিকে আপনার হিউম্যান ডেভেলপমেন্টের দরকার আছে, ব্র্যান্ড ইমেজ অবশ্যই দরকার আছে, ডুইং বিজনেস এর বিষয় আছে, এবং এট দ্য সেম টাইম গভর্নেন্স ইস্যুটা অবশ্যই জোর দিতে হবে। আমি মনে করি এগুলো খুব গুরুত্বপূর্ণ। জি জি, জনাব আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, আপনি ডক্টর মঞ্জুর হোসেন যেখানে বলছিলেন, আমি এই জিনিসটা আপনার কাছে জানা যে রপ্তানিতে যে ধাক্কাটা লাগতে পারে, যেটা নাইম ভাই শুরুতে বলছিলেন যে আমাদের উদ্যোক্তারা যদি একটু মানে আউট অফ দ্য বক্স চিন্তা করে, একটু রিস্ক নিয়ে, যেমন রপ্তানি পণ্য আমরা অনেক বেশি একমুখী, সেটাকে একটু ডাইভার্সিফাই করা বা মার্কেটটাকে একটু খুঁজে খুঁজে বের করা, সেই ক্ষেত্রে আমাদের উদ্যোক্তাদের নিজেদের কিছু করার সুযোগ আছে কিনা, একটু যদি রিস্ক নিয়ে একটা আউট অফ দ্য বক্স চিন্তা করে ক্রিয়েটিভ কোনো কিছু করে সেইখানে আমরা এই ধাক্কাগুলো সামাল দেওয়ার জন্য নিজেরা কোনো উল্টো পাল্টা ধাক্কা দিতে পারি কিনা আর কি। কোনো কিছু পাল্টা ধাক্কা দেওয়ার কোনো কিছু নাই। what you can do, আপনি you can prepare yourself। যেটা আমি বলছিলাম যে আপনার বোধহয় খেয়াল করেছেন যে আমি বলছিলাম যে গার্মেন্টস এর উপর আসলে বাংলাদেশের ইকোনমি আর নির্ভর করা উচিত না। জি, পৃথিবীর সব দেশই আমরা কিন্তু দেখেছি, আমরা যদি ইউরোপ থেকে আরম্ভ করে এশিয়ান জাপান পর্যন্ত দেখি, আমাদের ফার্স্ট ফেজ অফ ইকোনমি কিন্তু গার্মেন্টস এবং টেক্সটাইল ছিল, এবং সেকেন্ড ফেজ আপনার আশ্চর্য হবেন যে জাপানেও 1970-তে গার্মেন্টস সেক্টরে 1 মিলিয়ন লোক চাকরি করতো, প্রায় 10 লক্ষ, মানে সেটা কিন্তু বাংলাদেশের 40 লক্ষ সমান কিন্তু ওদের আউটপুট। তখন তারা এই 70 থেকে কিন্তু তারা নেক্সট স্টেপে চলে গেছে। নেক্সট ধাপটা কি ছিল? স্কিল, ইঞ্জিনিয়ারিং, মেশিনারি, এদিকে কিন্তু তারা চলে গেল। সো কারণ ওয়েজেসও কিন্তু গার্মেন্টস সেক্টরে খুব বেশি কিন্তু আর দিতে পারে না, এটাও কিন্তু একটা ব্যাপার ছিল। এবং ওরা কোন কোন জায়গায় অ্যাড্রেস করেছিল, যতক্ষণ পর্যন্ত গার্মেন্টস এর উপর তারা বেস করেছিল 70 পর্যন্ত, ওরা 4টা জায়গায় অ্যাড্রেস করেছিল। একটা হলো এডুকেশন, স্ট্রং ব্যুরোক্রেসি, ইনফ্রাস্ট্রাকচার এবং রিসার্চ। আজকে ডিসকাশনের মধ্যে কিন্তু সবকিছু কিন্তু আপনি পেয়ে গেছেন। আমি মনে করি যে বাংলাদেশের এখন যে জায়গাটা অ্যাড্রেস করা উচিত, দেখেন টেক্সটাইল এবং গার্মেন্টস ওয়ার্ল্ড ওয়াইড দ্য মার্কেট ইজ অনলি $800 বিলিয়ন, আর লাইট ইঞ্জিনিয়ারিং মার্কেট হলো $7 ট্রিলিয়ন। থিঙ্ক অ্যাবাউট ইট। আজকে সেখানে আমাদের কন্ট্রিবিউশন ইজ এ ভেরি ভেরি নেগলিজেবল লাইট ইঞ্জিনিয়ারিং এ। বাংলাদেশে ওদের যে কথা, আমি তো এটার উপর স্টাডি করছি, বাংলাদেশে মার্কেটে তারা মাত্র 20,000 কোটি টাকার প্রোডাক্ট তারা প্রডিউস করে, অথচ বাংলাদেশে যত কার অ্যাসেম্বল হচ্ছে আর মোটরসাইকেল হচ্ছে, ইভেন এ মোটরসাইকেল আমরা $690 মিলিয়ন ইম্পোর্ট করি সিকেডি অবস্থায়, এবং এখানে কিন্তু অ্যাসেম্বল করি। গাড়িও কিন্তু প্রায় 800 মিলিয়ন ডলারের মতো। বাইসাইকেল আছে, এর স্পেয়ার পার্টস প্র্যাকটিক্যালি জিরো আমরা প্রডিউস করি। সো ইউ সি দিস এ বিগেস্ট মার্কেট, এবং শিফটিং, দিস ইজ এ অপরচুনিটি ফর আস। আমরা এখন এখানে শিফট করে দেওয়া উচিত, লাইট ইঞ্জিনিয়ারিং কে আমাদেরকে অ্যাড্রেস করা উচিত। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যেখানে আমি বললাম যে টেকনিক্যাল ইনস্টিটিউটের উপর জোর দিতে হবে। আমি যদি এখন জার্মান এবং জাপান এই দুইটা দেশের সাথে যদি আমি কোলাবোরেট করি, ওদের টেকনিক্যাল ইনস্টিটিউট এবং আমাদের টেকনিক্যাল ইনস্টিটিউট, ওখান থেকে আমাদের কোনো টাকা দরকার নাই, ওদের টিচাররা আসবে এবং আমাদের এখানে টিচার ডেভেলপ করে দিবে, এবং সাথে সাথে স্কিল ওয়ার্কার। এবং আমার এখানে যেমন আস্তে আস্তে টিচারগুলি ডেভেলপ হয়ে আসবে, পরবর্তীতে আমরা এদেরকে দিয়ে কিন্তু স্কিল ওয়ার্কার আমরা ডেভেলপ করতে পারবো। তখন দেখবেন যে ইনভেস্টার উইল বি ইন্টারেস্টেড টু ইনভেস্ট। বাংলাদেশে এখনো ওই টিপু সুলতান রোড বা ধোলাই খাল এদেরকে মনে করে যে এটা কামার কুমার, বাট এবং ওই কারণেই ওদেরও সেকেন্ড জেনারেশন আসছে না। মাইন্ডসেটও কিন্তু চেঞ্জ হয়ে যেত যদি আজকে আমরা এই জায়গাগুলো ঠিক মতো ফোকাস করতে পারতাম এবং লোক ডেভেলপ করতে পারতাম। আজকে লোক নাই বলে এন্টারপ্রেনারও কিন্তু সে সাহস নিচ্ছে না। আজকে এই জায়গাটায় যদি আমি এখনই, যেমন সরকার কিন্তু এবার এটাকে থ্রাস্ট সেক্টর হিসাবে ডিক্লেয়ার করেছে, এবং এই জায়গাটা যদি আমরা ওইভাবে ফোকাস করি এডুকেশনটাকে, ইনস্টিটিউশন গুলাকে, আপনি দেখবেন এই বাংলাদেশে এই যে কার ইন্ডাস্ট্রি, এখন তো হুন্ডা ডিক্লেয়ার করছে, হুন্ডা কিন্তু অপেক্ষা করছে যে বাংলাদেশে আরো কিছু স্পেয়ার পার্টস লাইটিং ইন্ডাস্ট্রি ডেভেলপ করুক, কিছু কিছু জিনিস মানাক। কারণ সবকিছু যদি সিকেডি অবস্থায় আসে তাহলে ওদেরও কোনো খুব একটা বেনিফিট হয় না। সো দে উড অলসো ওয়ান্ট যে বাংলাদেশে এই সেক্টরটা ডেভেলপ হোক। সো দিস ইজ এ বিগেস্ট অপরচুনিটি। লুক অ্যানাদার পার্ট, হালাল গুডস। You'll be surprised
worldwide the market is almost like a $2 trillion. Even a সুতা, বোতাম, কাপড়, কসমেটিক এগুলো হালাল, এবং আমাদের কিন্তু এগুলি সম্বন্ধে এখনো আমরা ওইভাবে কাজ করছি না। ইউ সি ওয়াই? ওই যে এডুকেশনটা আমরা ওইভাবে কিন্তু অ্যাড্রেস করছি না, জবের সাথে এটাকে রিলেট করা, আমরা রিসার্চ গুলি করাচ্ছি না, আমাদের ব্যুরোক্রেসিটাকে আমরা আরো স্ট্রং করা উচিত, যাতে তারা এইগুলিতেও কিন্তু ফোকাস করাইতে পারে, পলিসি মেকারদেরকে মাথার মধ্যে ঢুকে যেতে পারে। এই জায়গাগুলো আমরা কিন্তু করছি না। সো আমাদেরকে এখন এই জায়গাগুলি অ্যাড্রেস করতে হবে। ওয়াই আই সেড হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি, বিকজ এডুকেশন মিনিস্ট্রি রয়ে গেছে, এডুকেশন মিনিস্ট্রি কিন্তু কোর্স কারিকুলাম করে। হিউম্যান রিসোর্স মিনিস্ট্রির ফাংশন হয়তো নেক্সট 5, 10, 15 ইয়ার্সে বাংলাদেশে কোন কোন ইন্ডাস্ট্রিগুলি পটেনশিয়াল ইন্ডাস্ট্রি, কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি, এবং কারণ বাংলাদেশে আমরা 16 কোটি 17 কোটি মানুষ, এখানে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি লাগবেই, এটার মধ্যে কোনো শর্টকাট নাই, সার্ভিস সেক্টর দিয়ে উই ক্যানট ক্যাটার ইট, অ্যাড্রেস করতে পারবো না। এই জন্য আমি বলেছি যে হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি হলে সে সেইগুলিকে আইডেন্টিফাই করতে পারতো, কি ধরনের প্রফেশনাল দরকার, কি ধরনের টেকনিক্যাল লোক দরকার, এবং সেটাই এডুকেশন মিনিস্ট্রিকে সে তার কোর্স কারিকুলাম সহকারে কিন্তু তাকে অ্যাড্রেস করতে পারতো, এবং এডুকেশন মিনিস্ট্রি সেইভাবে করে বাংলাদেশের এডুকেশন গুলাকে সাজিয়ে দিতে পারতো, যেটা ইন্ডিয়া 1992-তে করে ছেড়েছে, এবং সেটাই আমাকে এখন ফলো করা উচিত। তখন আমি এই যে অপরচুনিটি গুলি আমি আপনাদেরকে বললাম, এগুলি আমরা তখন টেপ করতে পারবো। এটা এখন ইমিডিয়েটলি দরকার হয়েছে। খেয়াল করেন, এখন আর ইচ্ছা মতো ইম্পোর্টের উপর যা খুশি তাই ট্যাক্স কিন্তু এনবিআর করতে পারবে না, অথচ এনবিআর কে আর্নিং তো করতে হবে, এবং ইন্ডাস্ট্রি ছাড়া, গ্রোথ ছাড়া হাউ দে গোনা আর্ন ইট। এখন ইচ্ছা করলে সাবসিডি দিতে পারবে না, তাহলে তো কম্পিটিটিভ তো হইতে হবে। আমি কি বসে থাকবো? নো, সাবসিডি যখন আমি দিতে পারবো না, তাহলে আমাকে ওয়ে বাইর করতে হবে। ওর কম্পিটিটিভনেস কিভাবে বাড়াবো? হিউম্যান রিসোর্সের কম্পিটিটিভনেসটাই হবে দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর আস। সো ওই জায়গাতেই আসলে এখন ইজ দ্য অনলি ওয়ে। বাংলাদেশ ইজ এ ভেরি পটেনশিয়াল কান্ট্রি, কারণ আমরা কিন্তু আমরা রেজিলিয়েন্ট নেশন, আমরা কোনো কিছু ভয়ও পাই না। হোয়াট উই নিড ইজ এ গাইডলাইন, এ ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট, এ পলিসি গুলি, এবং যেটা ইজিলি সম্ভব এই সরকারই সেটা পারবে। বাট হোয়াট উই নিড, এই যে ইকোনমিস্ট যারা আছেন ওনারা যদি একটু অ্যাড্রেস করে দেয় যে এই জায়গাগুলি আপনারা এখন অ্যাড্রেস করেন, সেক্টর কিন্তু এখন এদিকে যেতে হবে। টেক্সটাইল গার্মেন্টস দ্য ফার্স্ট ফেজ অফ ইকোনমি, নেক্সট ইজ ম্যানুফ্যাকচারিং, মেশিনারি ম্যানুফ্যাকচারিং, হেভি ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, থার্ড ফেজ ইজ এ সার্ভিস। এটা আমাকে মাথায় আসতে হবে। আমাকে এখন সেকেন্ড ফেজে অ্যাড্রেস করতে হবে, এবং তাতে গিয়ে অল দ্য ইনস্টিটিউশন গুলোকেও কিন্তু তাদের সক্ষমতা বাড়াইতে হবে এভরিওয়ে। ইভেন এই যে কমার্স মিনিস্টার বলেন, ফাইন্যান্স মিনিস্টার বলেন, ওরা যে বাইরে বিদেশের সাথে নেগোশিয়েট করবে, সেটারও ক্যাপাসিটি বিল্ড আপ দরকার। 2 বছর থাকে সেই টেবিলে সেক্রেটারি সাহেব, এবং ওনার টিমের লোকজনও কিন্তু বেশি দিন থাকে না। এটা থাকলে আর নেগোশিয়েট করা যাবে না। কিন্তু ইন্ডিয়াতে দেখা যায় বাংলাদেশ ডেস্কের লোকটা যে আছে, সে কিন্তু চাকরির শুরু থেকে আরম্ভ করে রিটায়ারমেন্ট পর্যন্ত যায়। আজকে সেই জায়গাগুলি আমাকে এখন চিন্তা করতে হবে, ওয়ার্ক করতে হবে। সময় কিন্তু এখন আমার নাই, খুব বেশি বাট নাই। আই থিংক দ্যাট উই আর প্রিপেয়ার্ড, জাস্ট এ পলিসি ইজ নেসেসারি। জি, সময় আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। জনাব নাইমুল ইসলাম খান, অনেকগুলো বিষয় আলোচনা হলো, এবং আলোচনা আপনি একদম শুরুতে আলোচনা একটু বলেছেন যে আমাদের কোয়ান্টিটিতে সূচক টুচকে অনেক ভালো, কিন্তু এখন সাথে কোয়ালিটিতে মনোযোগ দিতে হবে। আমি যদি সাথে আরেকটু যোগ করি, এই অর্থনৈতিক সূচক অনেক ভালো, কিন্তু আমরা নানা জায়গায়, যেমন ধরেন এখন দেশ জুড়ে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে একটা মোশতাক মারা যাওয়ার পর একটা আলোচনা শুরু হয়েছে, তারপরে গণতান্ত্রিক স্পেস নিয়ে অনেক রকম আলোচনা হয়। ফলে আমাদের উন্নয়নটা যখন আমি উন্নয়নশীল দেশ হবো, তখন তো সামগ্রিকভাবেই হইতে হবে। শুধু অর্থনীতিতে অনেক ভালো করলাম, বাকি সূচকগুলো দিয়ে মানবাধিকার ইত্যাদিতে অনেক কিছু, ফলে একটা ব্র্যান্ড মানে একটা ব্ল্যান্ডিংটা খুব দরকার। সেই জায়গাটাতে আসলে আমাদের কি মনোযোগ দেওয়া দরকার? না না, ইম্পর্টেন্ট, কিন্তু এগুলি আসলে এত সংক্ষেপে আলোচনা করা আত্মহত্যার সামিল। কারণ এগুলি যেটাই বলবো সেটাই লোকজনের কাছে কনফিউজিং হয়। আমি প্রথমে বলি, আমার কথাটা এখানে যেরকম বলা হচ্ছে যে আমাদেরকে এখন হাই স্কিলের দিকে যাইতে হবে, কিন্তু এটা কিন্তু প্যারালাল যাইতে হবে। আমি কিন্তু মানে ওটা বাদ দিয়ে না, ওটা বাদ না, আমি মনে করি গার্মেন্টসেও আমরা আরো কত, মানে অ্যাপারেল সেক্টরে আরো কত কি এক্সপ্লয়েট করা যায়, এই চেষ্টা অব্যাহত থাকবে। বাট সঙ্গে আরো অন্যান্য ধারাগুলিকে আগায় নিতে হবে। হাই স্কিল মানে আমাদের দক্ষতা বাড়ায়া
এখানে অনেকগুলি কথা আসছে, কথাগুলি সুন্দরভাবে আসতেছে যে লাইট ইঞ্জিনিয়ারিং এর, মানে আমি কল্পনা করি, পারভেজ ভাই অসাধারণভাবে দেখাচ্ছেন, উনি যে একটু স্টাডি করেন ওনার কথা থেকে অসাধারণ। কারণ হলো যে তার মানে কি আমাদের মানে কম লোক দিয়ে আরো বেশি অর্জনের মতো জায়গাগুলিতে যেতে হবে এবং আমাদের এটা সময়। কিন্তু আমি এটা বলি প্যারালাল এই জন্য, এই যে সময়টা আমরা যে আমাদের অর্থনীতি যে ভারতের চাইতে কম ধাক্কা খেয়েছে, এটার একটা প্রধান কারণ এখন ভারতের সমালোচনা করা হয় যে ভারত ওই হাই এন্ডে একটু এক রোখা মনোযোগ দিয়ে দিয়েছিল, তারা লেবার ইন্টেন্সিভ সাইটটাতে একেবারেই মনোযোগ দেয়নি। তারা এখন বিস্মিত এবং মানে বিরক্ত নিজেদের উপরে যে আমরা কেন এটা করলাম না, আমরা কি বাংলাদেশের মতো দুইটা বাংলাদেশ বানাইতে পারতাম না ভারতের ভিতরে? অনেস্টলি তারা এই আলোচনা করতেছে। সো দেয়ার অন দেয়ার পার্ট ইট ওয়াজ দেয়ার মিস্টেক। আমরা ভালোও করি নাই, আমরা আবার একটা গ্রস মিস্টেক করি নাই। পৃথিবীর কয়েকটা রিসেশন পর পর বাংলাদেশ কিন্তু নিরাপদে অতিক্রম করছে, নিরাপদে। তা আমি যেটা মনে করি দিস ইজ ভেরি ট্রু। আমাদের আসলে যদি আমরা গত 5 বছর আগে থেকে শুরু করতে পারতাম ভালো হইতো, যে আমাদের দক্ষতা বাড়ানোর সর্বাত্মক প্রচেষ্টা। এটা পারভেজ ভাই বলছেন মন্ত্রণালয়, আরেক ভাই বলছেন এটা ওইভাবে জরুরি না। আসলে এই বিতর্কটাও আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। বাংলাদেশের কনটেক্সটে আমি মনে করি দক্ষতা উন্নয়ন প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকা উচিত, কারণ এটা সার্বক্ষণিক প্রধানমন্ত্রী কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার ভিত্তিতে কোনো আমলাতান্ত্রিক জটিলতা যেন না পড়ে। আমি বলি যেমন সিপিডি মোয়াজ্জেম ভাই আছেন, ওনারা ধরেন মানে গণতন্ত্র, সুশাসন, দেশের ভবিষ্যৎ নিয়ে অনেক রকম কাজ করে রাষ্ট্রের জন্য দিয়েছেন। আমি মনে করি তারা এখন একটা ইমিডিয়েট উদ্যোগ নিতে পারেন যে আগামী 5 বছর বাংলাদেশ একটা নট অনলি স্মুথ ট্রানজিশন, আমরা যেন সর্বোচ্চ ভালো করে গ্র্যাজুয়েশনটা সেলিব্রেট করতে পারি, সেলিব্রেটরি মুডে থাকতে পারি, যে শুধু যে গ্র্যাজুয়েট করলাম তা না, গ্র্যাজুয়েটটা আমরা জয়কার দিয়ে মাস্টার্সের দিকেও আগায় যেতে পারি। এক্স্যাক্টলি, সেটার জন্য আমাদের কি করণীয়? আমি দেখতে চাই যে ওনারা কম্প্রোমাইজ করবেন কি, যে এই পলিটিক্যাল গভর্নমেন্টের যে শব্দগুলিতে ইরিটেশন, ওনারা এই শব্দগুলি লিখবেন না, কিন্তু বলবেন যে মানব সম্পদ উন্নয়নের জন্য সর্বাত্মক গুরুত্ব একটা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনি এটার প্রধান থাকেন। নাম্বার 2, যে আমাদের 5টা বা 10টা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী এটাকে মানে গর্ব করার মতো ইউনিভার্সিটি করেন, যেখানে রিসার্চ হবে, যেখানে হাইয়েস্ট লেভেলের টিচিং হবে, যেন আমাদেরকে বাইরের থেকে আনতে না হয়। আমি কিন্তু আরেক ভাইয়ের সাথে একমত যে আমি কিন্তু ওই রকম মানে গরিবী মনেন না যে আমার এখানে এসে আরেকজন চাকরি করে নিয়ে যায়, এই চিন্তাটা কিন্তু খুব সঠিক না। আমি ওনার সাথে একমত। কেন সঠিক না? আরে ভাই, ওরে আইনা চাকরি করাইয়াও তো আমি লাভই করতেছি। এখন আমি যদি তারে না আনতাম তাহলে তো হয় না। বাট এখানে কেউ বিরোধিতা করেন নাই। আমি বলছি যে আমাদের প্যারালাল, আমাদেরকে এখন মানব সম্পদ উন্নয়নের দিকে সর্বাত্মক, আমাদের মিডিয়াও তো চলতেছে না। আপনি জানেন না যে একটা টেলিভিশন চালাইতে, একটা সংবাদপত্র চালাইতে যে দক্ষ মানব শক্তি দরকার, মানব সম্পদ দরকার, আমাদের তো সেটাও প্রপারলি নাই। জি জানা নাইমুল ইসলাম খান, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আমরা অনুষ্ঠান শেষ করব আপনাকে দিয়ে। নাইমুল ইসলাম খান আপনাদের জন্য কিছু মানে সুপারিশ করেছে। আমার যেটা জানা যে আমাদের হাতে 5 বছর সময় আছে, সময় খুব মানে আমার অনুষ্ঠানের সময় খুব বেশি নেই। এই 5 বছরে আমাদের সুষ্ঠু কি পরিকল্পনা করলে আমরা ভালো করে এই পুরো জামটা করতে পারবো? আমার মনে হয় যে কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কৌশলগুলো পরিষ্কার করা দরকার, যেটি আমার আগে জনাব ডক্টর জাহিদ হোসেন বলেছিলেন যে অর্থনৈতিক কৌশলগুলো কিন্তু খুব পরিষ্কারভাবে বর্ণিত আছে, সকলে আমরা জানি কৌশলগুলো কি। এর একটি হলো আমাদের দ্বিপক্ষীয় পর্যায়ে বিভিন্ন দেশের সাথে বাণিজ্য বিনিয়োগ চুক্তির প্রয়োজন হবে। সেটির জন্য আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের দক্ষতা বৃদ্ধি এবং সেই সক্ষমতা বৃদ্ধির দরকার হবে। এটি এক ধরনের, কারণ আগামীতে আমরা যখন স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাব তখন অন্যান্য দেশের সাথে আমাদের বাণিজ্য প্রতিযোগিতা করবার জন্য এই ধরনের বাণিজ্য যুক্তিগুলোর প্রয়োজন হবে। এটি একটি দিক। মানব সম্পদের বিষয়টা তো বিস্তারিত আলোচনা হয়েছে, আমি আর এখানে ঢুকছি না। তৃতীয়ত হলো যে আমাদের ভর্তুকি ব্যবস্থাপনায় যেতে হবে, এটি বাস্তবতা।
এবং সেটি আমার ভালো লাগছে, একজন উদ্যোক্তাও স্বীকার করলেন। পারভেজ ভাই সাধারণত স্বীকার করেন না ওনারা, কিন্তু আজকে পারভেজ ভাইরা বাস্তবতাকে মেনে নিচ্ছেন যে আগামীতে এই সাবসিডি আর রাখা যাবে না। সুতরাং এই ভর্তুকি ব্যবস্থাপনার বিষয়টিকেও আগামীতে নিয়ে আসতে হবে। এটি যে আলোচনাটি আজকে একেবারে আসেনি, যেটি নাইমুল ইসলাম খান তুলেছেন, এটিও কিন্তু মনে রাখা দরকার যে শ্রম অধিকার এবং মানবাধিকারের বিষয়টাও কিন্তু অর্থনৈতিক এই যে বাজার প্রাপ্তির সুবিধার ক্ষেত্রে কিন্তু আগামীতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে। এই যে আজকে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে মানবাধিকার সংক্রান্ত যে বিষয়টি আলোচিত হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আগামী দিনে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের বাজার সুবিধা অব্যাহত রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং শ্রম অধিকার মানবাধিকারের ক্ষেত্রে আমাদের নিয়মিত এই বিষয়গুলোকে তখন পর্যবেক্ষণে আসবে। সুতরাং কারখানা পর্যায়ে দেশের ভিতরে এইগুলো পরিপালন করা, আমরা আশাবাদী যে সরকার এই বিষয়গুলো নজর দিচ্ছে, কিন্তু এগুলো তখন ধারাবাহিকভাবে নজরদারিতে রাখার প্রয়োজন পড়বে, সেটিও কিন্তু আমরা মনে করি যে এই সময়কালে দরকার হবে। তৃতীয় যেটি বলা হয়েছিল যে যোগ করার সাথে সাথে বিয়োগ করার মানসিকতাও কিন্তু আমাদের দরকার হবে, যেটি ডক্টর জাহিদ হোসেন বলেছিলেন। আমরা কিন্তু আজকে মানব সম্পদ মন্ত্রণালয়ের কথা বলেছি, কিন্তু একই সাথে মনে রাখা দরকার দেশে কিন্তু ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন বলে একটি অর্গানাইজেশন রয়েছে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি বলে আরেকটি অথরিটি রয়েছে। এগুলো রেখে আরেকটি মন্ত্রণালয় কিন্তু আমরা চাই না। আমরা চাই যে এগুলো সমন্বয় করে একটি মন্ত্রণালয়ের ভিতরে যাতে এগুলোকে আনা হয়। প্রচুর সংখ্যক কর্পোরেশন সরকারের মাথাভারী হয়ে দাঁড়িয়েছে, এগুলোতে বিপুল পরিমাণ অর্থ যাচ্ছে, এইগুলো কিন্তু দেশের প্রতিযোগিতা সক্ষমতাকে নষ্ট করছে। এই ধরনের কর্পোরেশন গুলো কিন্তু আস্তে আস্তে এখন সংকোচনের প্রয়োজন রয়েছে, সেটিও কিন্তু আগামীতে নজর দেওয়ার দরকার হবে বলে আমরা মনে করি। সর্বশেষে যে কথাটি বলতে চাই যে আমরা ক্ষুদ্র মাঝারি উদ্যোগের কথা বলছি ঠিকই, কিন্তু দেশে এখন উৎপাদন কাঠামোটি যেভাবে গড়ে উঠছে, তাতে কিন্তু বৃহৎ আকারের শিল্প বা গ্রুপ অফ কোম্পানিজ কিন্তু প্রতিটি ক্ষেত্রে কিন্তু বাজারের বড় শেয়ার দখল করে আছে। এর মধ্যে কিন্তু ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা কিন্তু দাঁড়াতে পারছে না। সুতরাং ক্ষুদ্র মাঝারি উদ্যোগকে দাঁড় করানোর জায়গার জন্য এদেরকে সুযোগ করে দিতে হবে, এবং বৈষম্যও কিন্তু এ কারণে বাড়ছে। ফলে আমাদের ছোট ছোট উদ্যোগকে কিভাবে জায়গা করে দেওয়া যায়, এবং সেটির জন্য কিন্তু বিদেশি বিনিয়োগ দরকার। দেশে বিদেশি বিনিয়োগ আসলে ক্ষুদ্র মাঝারি উদ্যোগে তারা যেমন আসবে, তারা সাপ্লাই চেইনে পরিবর্তন আনতে পারবে, প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে। সুতরাং আগামী দিনে আমরা প্রশাসনিক, এবং সর্বশেষে একটি কথা না বলেই না, সেটি হচ্ছে যে আমরা কিন্তু সংস্কারের জায়গাগুলোকে বিগত দশকে খুব কমই নজর দিয়েছি। আমরা মনে করি যে অর্থনৈতিক ক্ষেত্রে আগামী দিনের অগ্রগতি, যেটি আমি বলছিলাম যে দক্ষতামূলক যে অর্থনীতি আগামী দিনে আসছে, তার জন্য সংস্কারের কোনো বিকল্প নেই। আমরা যে সংস্কারগুলোকে এতদিন এড়িয়ে এসেছি বিভিন্ন চাপের মুখে, এই সংস্কারগুলো কিন্তু আগামীতে দরকার হবে। এটি আর্থিক খাতের সংস্কারই শুধু না, এটি আর্থিক খাত, এটি ব্যবস্থাপনাগত, এটি কোম্পানি পর্যায়ে বিভিন্ন ধরনের এবং অন্য সুশাসনগত জায়গাতে সংস্কারের দরকার হবে আগামী দিনে। এই জিনিসগুলো কিন্তু আগামীতে ধারাবাহিকভাবে, যেটি নাইমুল ইসলাম খান বলছিলেন যে এগুলো সবই আসলে প্যারালালি চলতে হবে, কোনোটিকে বাদ দিয়ে আমরা কিন্তু আগামী দিনে আমরা এগোতে পারবো না। সুতরাং আমরা যে অর্জনটি আজকে করেছি, সেই অর্জনকে মাথায় রেখে 2041 সালকে মাথায় রেখে আমরা এগিয়ে যেতে চাই। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক যেই কথাটি আপনি শেষ করেছেন, আমি এটা দিয়ে শেষ করতে যাচ্ছিলাম যে আমাদের এখানেই থেমে থাকলে চলবে না। আগামী 5 বছরে খুব ভালোভাবে চলে আমরা এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপরে আমাদের 2041 সালে উন্নত দেশের রূপান্তরের, উন্নতি হওয়ার যে আকাঙ্ক্ষা, সেটিও বাস্তবায়ন করতে হবে। সেটা অসম্ভব না, একটু কঠিন কিন্তু অসম্ভব না, সেটাও সম্ভব। আমাদের শক্তি দিয়ে আমরা পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।